দর্শক, ঢাকা শহরে সবচেয়ে ব্যয়বহুল জীবনযাপন করতে একটি পরিবারের ঠিক কত টাকার প্রয়োজন হয়? ধরুন, সবচেয়ে দামি একটি বাড়ি, সবচেয়ে দামি একটি গাড়ি এবং সবচেয়ে ব্যয়বহুল খাবার যদি আপনি প্রতিদিন আহরণ করেন, তাহলে কত টাকার প্রয়োজন হতে পারে? একটি পরিবারের ব্যক্তিগত টাকা লেনদেন ও কোম্পানি টাকা লেনদেনের জন্য কতটি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয়? সম্প্রতি দুদক সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধান করে সর্বমোট 202টি সম্পদের দলিল, যেখানে রয়েছে 114 একর জমি, 33টি ব্যাংক অ্যাকাউন্ট, গুলশানের মতো জায়গায় 4টি ফ্ল্যাট, যে ফ্ল্যাটগুলোর প্রায় 2000 স্কোয়ার ফিটের উপরে, এবং 14টি কোম্পানি জব্দ করেছে আদালতের মাধ্যমে। এই সমস্ত সম্পত্তির বেশিরভাগই উনি ক্রয় করেছেন র্যাবের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শক থাকাকালীন সময়ে। আমরা জানি, সরকারের যে গোয়েন্দা বিভাগ আছে, সেই গোয়েন্দা বিভাগের যারা নানান সেক্টরে কর্মরত আছেন, তারা সারাক্ষণই মনিটরিং করতে থাকেন। সরকারি পর্যায়ে যারা কর্মকর্তা আছেন, তারা কে কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে কথা বলছে, এই সমস্ত কিছুই তারা অনুসন্ধান করতে থাকেন। এই সমস্ত সম্পত্তি সাবেক আইজিপি বেনজির আহমেদ যখন ক্রয় করেছেন, দেশের গোয়েন্দা বিভাগের কাছে কি কোনো তথ্যই ছিল না? এমনটা আসলে আমরা বা দেশের মানুষ কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। গোয়েন্দা বিভাগের কাজই হচ্ছে দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, কি করছেন, এই সমস্ত নজরদারি রাখা। তো সেই হিসেবে ওনার এই সম্পত্তি যখন ক্রয় করছেন, আমরা বিশ্বাস করতে চাই যে গোয়েন্দা বিভাগের কাছে এই তথ্য থাকার কথা। যদি গোয়েন্দা বিভাগের কাছে এই তথ্য থেকেই থাকে, তাহলে অবশ্যই সরকার জানতো এবং তখন এ সমস্ত সম্পত্তি ক্রয় নিয়ে কোনো প্রশ্ন উঠেনি কেন? আজ যখন উনি ক্ষমতায় নেই, তখন কেন প্রশ্ন উঠছে কিভাবে এত সম্পত্তি উনি গড়ে তুললেন? দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশে যারা এই সরকারি চাকরি করতে আসেন অথবা ফাইনালি চাকরিটা পেয়েই যান, আমার জানা মতে কোনো ইন্ডাস্ট্রিয়ালের ছেলে অথবা কোনো জমিদারের ছেলে সরকারি চাকরি করতে আসেন না। সবারই লক্ষ্য থাকে সরকারি চাকরির যে নিশ্চয়তা, বেতন ভাতার, তা দিয়ে হয়তো তার সংসার অনায়াসেই চলে যাবে। সেই লক্ষ্যেই সাধারণত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও গরিবের ছেলেমেয়েরাই আসেন এই সরকারি চাকরিতে যোগদান করতে। বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে আপনার চাকুরির বেতন দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়, এই অল্প সময়ের মধ্যে কিভাবে 114 একর জমি, 4টি ফ্ল্যাট এবং 23টি কোম্পানি, ধারণা করা হচ্ছে দেশের বাহিরেও আছে অঢেল সম্পত্তি, কিভাবে সম্ভব হয়েছে এত সম্পত্তি অর্জন করার? একজন সাবেক আইজিপি যদি এত অর্থের অথবা এত সম্পদের মালিক হন, তাহলে যেই সময়ের মধ্যে উনি এই সম্পদ গড়েছিলেন, সেই সময়ে ওনার অধীনস্থ যে সমস্ত কর্মকর্তা ছিল, তাদেরও কি আসলে এরকম সম্পদ গড়ার সুযোগ হয়েছিল? সেই সময়ের সকল কর্মকর্তার না হোক, আরও কিছু কর্মকর্তা যে অবৈধ সম্পত্তি অর্জন করেছেন, সেটা অনুসন্ধান করলে হয়তো বেরিয়ে আসবেই। সবশেষ আমি দর্শকদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, এর মধ্যে যারা সৎ পুলিশ, যারা শুধুমাত্র বেতনের উপর নির্ভর করে তাদের সংসার চালায়, তারা নিশ্চয়ই বাংলাদেশের প্রেক্ষাপটে বেতনের টাকা দিয়ে সংসার চালাতে যখন হিমশিম খায়,
ওই সমস্ত সৎ পুলিশ যখন সাবেক আইজিপি বেনজির আহমেদের অডেল সম্পত্তির সংবাদ যখন পেপার পত্রিকা এবং টেলিভিশনে দেখে অথবা শুনে, তখন তাদের মনের অবস্থা আসলে কি হয়? নিশ্চয়ই প্রশ্ন জাগে, সৎ থেকে কি হলো জীবনে? আর যে সমস্ত অসৎ পুলিশ সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো সম্পদ গড়েছেন দেশে কিংবা বিদেশে, তারা হয়তো নানানভাবে ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ার চেষ্টা করছেন। দর্শক, আপনাদেরকে আরও বলতে চাই, ইতিমধ্যে দুদকের মামলায় অনেক পুলিশের কর্মকর্তা কিন্তু ইনভেস্টিগেশনের মধ্যে আছেন এবং তাদেরও অনেক সম্পত্তির সন্ধান পাওয়া গেছে এবং অনেকের ব্যাপারে বিদেশ গমনে নিষেধাজ্ঞাও রয়েছে। দর্শক, এই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এবং এই অসৎ পুলিশের বিরুদ্ধে কিভাবে সোচ্চার হওয়া যায়, সেই বিষয়গুলো আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আর আওয়াজ তুলুন দুর্নীতির বিরুদ্ধে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।